আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলছো, সরকারের নির্দেশনা মোতাবেক চলছো। এই কামনাই করি। আজকে আমরা তোমাদের অনার্স থার্ড ইয়ারের ছাত্রদের সাথে আমার পঞ্চম ক্লাস। আজকের ফিজিক্যাল শ্রেণীকক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইদুর রহমান, প্রভাষক উদ্ভিদবিদ্যা, ঢাকা কলেজ। খেয়াল করো, আমরা গত ক্লাসে জিমনোস্পার্ম সম্বন্ধে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এবং টেরিডোফাইট এদের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য, তারপর পার্থক্য, জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম কেন উন্নত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের বইয়ে তিনটা তিনটা ঘন দেওয়া আছে, সাইকাস, পাইনাস আর নিটাম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সাইকাসের জীবন ইতিহাস, এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখি সাইকাসের জীবন ইতিহাসে তোমাদের বইয়ে কি দেওয়া আছে। প্রথম হচ্ছে বিভাগ, বর্গ, পরিবার, সাইকাসের জীবন ইতিহাস, স্বভাব ও ভৌগোলিক বিস্তৃতি এবং স্প্রোফাইট, জনন প্রক্রিয়া, সাইকাসের জীবনচক্র, সাইকাসের মুখ্য বৈশিষ্ট্য, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, সাইকাসের ফার্ন জাতীয় বৈশিষ্ট্য বা আদিম বৈশিষ্ট্য বা অনুন্নত বৈশিষ্ট্য, জীবন্ত জীবাশ্ম, সাইকাসের কয়েকটি প্রজাতি শনাক্তকরণ। এই নিয়ে হয়েছে তোমাদের সাইকাসের জীবন ইতিহাস। চলো আমরা আজকের পাঠে চলে যাই। সাইকাসের জীবন ইতিহাস। আমরা একটু সাইকাসের শ্রেণীবিন্যাসগত অবস্থাটা একটু দেখি। ফাইলাম বা বিভাগ হচ্ছে সাইকোটক্সিকা, বর্গ হচ্ছে সাইকেডেলিক, গোত্র হচ্ছে সাইকেডেসি, গণ হচ্ছে সাইকা। চারটা পার্ট এই জায়গায় দেওয়া আছে: ফাইলাম, অর্ডার, ফ্যামিলি এবং জেনাস। খেয়াল করো, আমরা যদি এই সাইকোটক্সিকা, এই বিভাগের উদ্ভিদগুলা কি রকমের হয়, এই বিভাগের উদ্ভিদের বৈশিষ্ট্য কি আমরা একটু আলোচনা করি। এই বিভাগে ফসিল এবং জীবন্ত সদস্য রয়েছে। ফসিল বলতে আমরা সাধারণত কি বুঝি? ফসিল হচ্ছে জীবাশ্ম। এদের জীবন্ত সদস্য রয়েছে, আবার ফসিল আকারও আছে, জীবাশ্ম আকারও আছে। জীবাশ্ম বলতে আমরা সাধারণত অতীতে বিলুপ্ত হয়ে গেছে কোন জীবের বা দেহ বা দেহাংশ বা কোনো উদ্ভিদ হইতে পারে। জীব বলতে তো আমরা উদ্ভিদকেও বুঝি। দেহাংশ বা কোনো কিছুর চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিরায় প্রস্তুরিত হয়ে সংরক্ষিত থাকে, তাকে আমরা বলতেছি জীবাশ্ম। আর যেগুলো এখন জীবিত আছে তাদেরকে বলবো আমরা জীবন্ত জীবাশ্ম। কেমন? আবার একটু আবার বলি সংজ্ঞাটা। সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা কোনো কিছুর চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় প্রস্তুরিত হয়ে সংরক্ষিত থাকলে তাকে আমরা বলতেছি জীবাশ্ম। এই বিভাগের অস্তিত্ব শুরু হয় পারমিয়ান যুগে। আধিপত্য শুরুটা ছিল পারমিয়ান যুগে, আধিপত্য বিস্তার লাভ করে মধ্য ক্রিটেসিয়াসে এবং এদের বিলুপ্ত হয় ক্রিটেসিয়াসের শেষ ভাগে। মধ্য ক্রিটেসিয়াসে ওদের বিস্তার লাভ করে এবং শেষ ভাগে কি ওদের বিলুপ্ত ঘটে। এদের আকার বিশাল। এই যে বিভাগটা, এই বিভাগের আকার, সাইকোটক্সিকার বিভাগটা আকারটা বিশাল নয়। সাইকোটক্সিকা বিভাগের বৈশিষ্ট্যাবলী যদি আমরা একটু দেখি, এদের অধিকাংশ সদস্যের কাণ্ড হচ্ছে গুড়িযুক্ত। ওদের কাণ্ডগুলো হচ্ছে সব গুড়িযুক্ত, কাণ্ড অশাখান্বিত, পাতা বড় এবং পক্ষল যৌগী। পাতা হচ্ছে আকারে বড় এবং পক্ষল যৌগী। যৌগী বলতে কি? পত্রযুক্ত পাতা। পক্ষল বলছিলাম কি? রেকিসের দুই পাশে যদি পত্র পালকানে সজ্জিত থাকে তাকে আমরা বলি পক্ষল। কর্টেক্স বিস্তৃত। ওদের যে কর্টেক্সের অঞ্চল রয়েছে বিস্তৃত। কাঠ কম এবং মনোজাইলি। কাঠ কম এবং মনোজাইলি, সফট। এদের উটগুলো সফট উট। উভয় স্পোরোফিল। উভয় স্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল হইতে মেগাস্পোরোফিল হইতে পারে।
বা শুধুমাত্র মাইক্রোস্পোর গুলো একত্রে স্পোরুলাস গঠন করে। বিশেষ করে এই সাইকোডোক্সিটার মধ্যে আমাদের সাইকাসের মধ্যে হচ্ছে এই পুংস্ট্রোবিলাসটা স্ট্রোবিলাস গঠন করে, মাইক্রোস্পোরফিল মেগাস্পোরফিল কি স্ট্রোবিলাস গঠন করে না। এই কচি অবস্থায় করে, পরবর্তীতে যখন পরিপক্কতা আস্তে আস্তে ঢিলা ভাবে অবস্থান করে। ওদের শুক্রাণু হচ্ছে সচল, ওদের বীজ রেডিয়াল প্রতিসম, ওদের বীজ রেডিয়াল, রেডিয়াল মানে ওরিও, রেডিয়াল বলতে আমরা সাধারণত যে জিনিস এই বিভাগের বীজ যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ্য দুইয়ের অধিক বা বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়। এটা হচ্ছে এই বিভাগের বৈশিষ্ট্য। তারপর আছে বর্গ, আছে সাইকেডেলিস। বর্গের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। এই বর্গের উদ্ভিদ সমূহ সাইক্যাট নামে পরিচিত। এই বর্গের যে উদ্ভিদ সমূহ আছে তাদেরকে সাইক্যাট নামে বলা হয়। কার্বনিফেরাস যুগে এদের অভ্যুদয় ঘটে এবং জুরাসিক যুগে এদের প্রাধান্য বিস্তার ঘটে। কার্বনিফেরাস যুগে এদের কি অভ্যুদয় ঘটে এবং কি জুরাসিক যুগে এদের প্রাধান্য বিস্তার ঘটে। এই বর্গের বিলুপ্ত এবং জীবন্ত সদস্য, এর মধ্যে কি বিলুপ্ত আছে, জীবন্ত সদস্য আছে। বর্তমানে এই বর্গের 9টি গণ পৃথিবীতে জীবন্ত অবস্থায় বিরাজ করে। বর্তমানে এই বর্গের, এই যে সাইকেডেলিস বর্গের 9টি গণ পৃথিবীতে জীবন্ত অবস্থায় আছে, আর বাদবাকিগুলো সমস্ত বিলুপ্ত হয়ে গেছে। যদি আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি, উদ্ভিদ বৃক্ষ জাতীয়, কাণ্ড খাড়া বা বায়বীয়। ওদের এই জাতীয় উদ্ভিদগুলো কি বৃক্ষ জাতীয় এবং কাণ্ড হচ্ছে খাড়া এবং বায়বীয়। কাণ্ড অশাখান্বিত তাল জাতীয় গাছের ন্যায় বা মরুজ স্বভাবের। কাণ্ড স্থায়ী পত্রমূলে আচ্ছাদিত। কাণ্ড স্থায়ী পত্র, আমরা সাধারণত জানি কি পাতায় 3টা জিনিস থাকে, পত্রমূল, পত্রবিন্দু আর পত্রফল। এই পত্রমূল কাণ্ডের মধ্যে স্থায়ীভাবে আচ্ছাদিত থাকে। পাতা পক্ষল যৌগিক, কাণ্ডের শীর্ষে পাতা গুচ্ছাকারে অবস্থান। এগুলো কি কাণ্ডের শীর্ষে পাতাগুলো গুচ্ছাকারে অবস্থান করে। এই সাইকেডেলিস বর্গের বৈশিষ্ট্যগুলো। তারপর দেখো তরুণ পত্রে কি হয়, সার্সিনেট বার্নিশ হয়। কচি অবস্থা পাতাগুলো কি কুণ্ডলিত অবস্থা থাকে। পরবর্তী আমরা একটা চিত্র দেখাবো। অনুফলক একটি মধ্যশিরা ভিতরে কোনো পার্শ্বশিরা, ওদের যে অনুফলক এই জায়গায় কি মধ্যশিরা ভিতরে কোনো পার্শ্বশিরা নেই। লিপটার্স মেজার কাঠ হচ্ছে মনোজালি। লিপটার জিনিসটাকে আর মেজার জিনিসটা, লিপটার্স জিনিসটা হচ্ছে এই যে মনে করো এই বর্গের উদ্ভিদ, সাইকেডেলিস বর্গের উদ্ভিদ মধ্যে যদি মনে করো যায় তোমাদের যে ইয়েতে দেওয়া আছে, এই বর্গের উদ্ভিদের যে মূল যে বৈশিষ্ট্য, কাণ্ডের ভাস্কুলার বান্ডেল থেকে, কাণ্ডের যে ভাস্কুলার বান্ডেল আছে, কাণ্ডের ভাস্কুলার বান্ডেল উৎসারিত পরিবহনটি সুগুচ্ছ শাখান্নে উৎপন্ন হয়ে কর্টেক্স অঞ্চল অতিক্রম করে শাখান্নে উৎপন্ন হয়। কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কর্টেক্স অতিক্রম করে পাতায় যে পরিবহন টিস্যু প্রবেশ করে, তাকে বলে আমরা লিপটার্স। কাঠ হচ্ছে মনোজালি। কাণ্ডের কাস্টল অংশ স্বল্প এবং মজ্জা কর্টেক্স স্থূল। কাণ্ডের যে কাস্টল অংশ স্বল্প এবং মজ্জা এবং কর্টেক্স অঞ্চল হচ্ছে স্থূল। কাণ্ড শীর্ষে বা পার্শ্বে, অনেক সময় কাণ্ডের শীর্ষে পুংস্ট্রোবিলাস গঠন করে, স্টিস্টোবিলাস গঠন করে। অনেক সময় পরবর্তীতে কি এক পাশ করে কি পাশেও স্ট্রোবিলাস গঠন হয়। কাণ্ডের শীর্ষে বা পার্শ্বে পুং এবং স্ত্রী কোণ উৎপন্ন হয় এবং যথাক্রমে মাইক্রোস্পোরফিল এবং মেগাস্পোরফিল নিয়ে গঠিত। যে কোনগুলা বা স্ট্রোবিলাস গুলা অসংখ্য পুংরেণুস্থলী পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে উৎপন্ন হয়। অসংখ্য পুংরেণুস্থলী পুংরেণুপত্র মাইক্রোস্পোরফিলের পৃষ্ঠদেশে, অঙ্কিও না, পৃষ্ঠদেশে উৎপন্ন হয় মেল স্পোরাঞ্জিয়াম গুলো, পুংরেণুস্থলী গুলা। শুক্রাণু বৃহৎ, ফ্লাজেলাযুক্ত। শুক্রাণু হচ্ছে বৃহৎ এবং ফ্লাজেলাযুক্ত এবং সচল। শুক্রাণু বৃহৎ, ফ্লাজেলাযুক্ত এবং সচল। এই ওদেরকে শুক্রাণু কি ফ্লাজেলাযুক্ত এবং সচল, চলাচল করে। স্ত্রী রেণুপত্র অঙ্গজ পত্র নেয় এর অগ্রভাগ বন্ধ। এই যে স্ত্রী রেণুপত্র যে আছে এর অঙ্গজ পত্রের অগ্রভাগ হচ্ছে বন্ধা, আর মধ্যবর্তী অঞ্চলে 2 থেকে 8টি ডিম্বক বিদ্যমান। ডিম্বক ঊর্ধ্বমুখী এবং বীজের বোন দ্বিবীজপত্রী। ওদের যে ডিম্বক হচ্ছে ঊর্ধ্বমুখী এবং ওদের বোনের বীজ হচ্ছে দ্বিবীজপত্রী। খেয়াল করো, এদের যে পরিবার সাইকেডেসিয়ে, এদের যে পরিবার আছে এই সাইকেডেসিয়ের যদি আমরা এই পরিবারের বৈশিষ্ট্যগুলো যদি দেখি, সাইকেডেসির একমাত্র ফসিল গণ, হচ্ছে প্লেকোসাইকাস। প্লেকোসাইকাসের একটি প্রজাতি
সাইকাস নেজার বা নাইজার বলা হয় ট্রাইসিকের শেষভাগের শিলাস্তর থেকে আবিষ্কৃত হয়েছে। সাইকাসের 20টি প্রজাতি সহ এই পরিবারের মোট প্রজাতির সংখ্যা 107। খেয়াল কর। এই যে সাইকেডেসি পরিবারের বৈশিষ্ট্য সমূহগুলো যদি আমরা একটু দেখি, সাইকেডেসি পরিবারের সদস্যগুলো দেখতে তাল জাতীয় বৃক্ষের নেয়। এই সাইকেডেসি পরিবারের সদস্যগুলো দেখতে কি তাল জাতীয় বৃক্ষের নেয়, তাল জাতীয় বা খেজুর গাছের নেয় মনে করো। কাষ্ঠ সাধারণত অমসৃণ, কাণ্ড হচ্ছে সাধারণত অমসৃণ, কাষ্ঠল এবং স্থূল। কাণ্ড অমসৃণ হওয়ার কারণ কি, এই কাণ্ডের মধ্যে কি আমরা কি বললাম, পত্রমূল গুলাকে আচ্ছাদিত অবস্থায় থাকে। কাষ্ঠল এবং স্থূল, ওদের বৃদ্ধি হচ্ছে ধীরগতি সম্পন্ন, ওদের যে বৃদ্ধি হচ্ছে ধীরগতি সম্পন্ন। কাণ্ড অশাখান্বিত অথবা শাখান্বিত হইতে পারে, যেমন সাইকাস সার্সিনাসের কাণ্ড হচ্ছে শাখান্বিত। কাণ্ড কয়েক মিটার পর্যন্ত দীর্ঘ হইতে পারে, সাইক্যাট উদ্ভিদের কাণ্ড প্রস্থচ্ছেদের বাইরে থেকে অসমানভাবে গোলাকার হয়। সাইক্যাট উদ্ভিদের কাণ্ড প্রস্থচ্ছেদের বাইরে যদি দেখি তাহলে কি অসমানাকার, মানে সমান না, গোলাকার দেখায়। কাণ্ডের কর্টেক্স পিঠ বৃহৎ এবং মিউসিলাস নালিকা, ওদের যে কর্টেক্স অংশ এবং পিঠ মানে মজ্জা বৃহৎ, এই অংশগুলো বৃহৎ এবং মিউসিলাস নালিকা যুক্ত। এখন দেখো, অন্ততক এবং পরিচক্র সুস্পষ্ট নয়, ওদের যে অন্ততক এবং পরিচক্র সুস্পষ্ট নয়। কাণ্ডের প্রাথমিক ভাস্কুলার বান্ডেল বলয়াকারে সজ্জিত, সমপার্শ্বীয় সংযুক্ত মুক্ত এবং অ্যান্ডার। এই সমপার্শ্বীয় সংযুক্ত মুক্ত এবং অ্যান্ডার এবং ভাস্কুলার বান্ডেল, এগুলো নিয়ে আমরা পরবর্তী একটা চিত্রের মাধ্যমে তোমাদের একটু ডিটেলস বলবো। এবং কর্টেক্স জিনিসটা কি, পিঠ কি, অন্ততক কি, পরিচক্র কি, এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করবো চিত্রের মাধ্যমে। তারপরে দেখো, পদ চিহ্নগুলি উৎপত্তির পর কাণ্ডের কর্টেক্সকে বেষ্টন করে ফেলে। পত্র চিহ্নের রূপ বেষ্টনকে সাইকেডেসি পরিবারের একটি বিশেষ বৈশিষ্ট্য। পদ চিহ্ন বলতে আমরা কোন জিনিসটাকে বলতেছি, লিপ্টাস। তারপরে দেখো, সাইক্যাট ভিন্নবাসী। সাইক্যাট যদি সকল জীবন্ত প্রজাতির শীর্ষে ধীর এবং ঘন স্টেবিলাস গঠন করে। সাইক্যাট উদ্ভিদ হচ্ছে এই পরিবারের উদ্ভিদের সাইক্যাট হচ্ছে ভিন্নবাসী এবং সাইক্যাস ব্যতীত সকল জীবন্ত প্রজাতির শীর্ষে দৃঢ় এবং ঘনস্থবিলাস ধারণ করে। সমস্ত সাইক্যাটের পুং এবং রেণুস্থলী আকার ও গঠনে একই প্রকার, বৃদ্ধি পুষ্পরাণ জেট ধরনের। রেণুস্থলীর প্রাচীর কয়েক স্তর যুক্ত কোষ, ওদের যে প্রাচীর কয়েকটা কোষের স্তর দ্বারা গঠিত। সাইক্যাটের শুক্রাণু উদ্ভিদ জগতের মধ্যে সর্ববৃহৎ। এই যে উদ্ভিদ জগতের মধ্যে সাইক্যাটের শুক্রাণু সর্ববৃহৎ। সমস্ত সাইক্যাটের ব্রণের বৃদ্ধি মোটামুটি একই প্রকৃতি, ওদের যে ব্রণের বৃদ্ধি সব দেখতে একই রকম। এই যে আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম, এই সাইক্যাসের বিভাগ, পরিবার এবং কি বর্গ, এই তিনটা আইডেন্টিফাই ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে আমার সাইক্যাসের যে আমরা শ্রেণীবিন্যাস করছিলাম, এই শ্রেণীবিন্যাসের তিনটা বিভাগ নিয়ে আলোচনা করছি, বিভাগ, বর্গ আর হচ্ছে পরিবার, ফ্যামিলি নিয়ে। এখন আসলে সাইক্যাসের জীবন ইতিহাসে ওদের স্বভাব এবং ভৌগোলিক বিস্তৃতি গুলো আমরা একটু দেখি। সাইক্যাস হচ্ছে বহুবর্ষজীবী নগ্নবীজ, এগুলো হচ্ছে বহুবর্ষজীবী, 2 এর অধিক বছর আছে। সাইক্যাস গণের 20টি প্রজাতি, সাইক্যাস যে জেনাস আছে, এই জেনাসের মধ্যে 20টি প্রজাতি আছে। সাইক্যাস বর্গের সমস্ত জীবন্ত গণের মধ্যে সাইক্যাস পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত। এই যে সাইক্যাস বর্গের যে উদ্ভিদগুলো আছে এর মধ্যে জীবন্ত গণের মধ্যে সাইক্যাসই পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত। সাধারণত পাহাড়ি ঢালে বেশি জন্মে, এছাড়া সমতল ভূমিতে বা বাগানের শোভাবর্ধক হিসেবে চাষ করলে যথেষ্ট বৃদ্ধি লাভ করে। কারণ বাগানেও যদি ওরা শোভাবর্ধন হিসেবে চাষ করা হয় তাও বৃদ্ধি লাভ করে। সাইক্যাসের বৃদ্ধি অত্যন্ত ধীর, তবে এরা দীর্ঘদিন এমনকি 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। এদের বিভিন্ন প্রজাতি পূর্ব পশ্চিম গোলার্ধের গ্রীষ্ম বা উপগ্রীষ্ম অঞ্চলে বেশি বিস্তার লাভ করছে। এগুলো পূর্ব আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ জাপান, দক্ষিণ চীন, মাদাগাস্কার, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় জন্মে। ভারতের আসাম ও দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে এবং বাংলাদেশ চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়ি অঞ্চলে
এদের প্রচুর পরিমাণে জন্মতে দেখা যায়। এই উদ্ভিদটিকে শোভাবর্ধক হিসাবেও চাষ করা হয়। সাইকাসের 20টি প্রজাতির মধ্যে বাংলাদেশের বিভিন্ন উদ্যানে সাইকাস সার্সিনালিস এবং সাইকাস রিবুলোটাকে বেশি দেখা যায়। ভারতীয় 6টি প্রজাতি হলো সাইকাস সার্সিনালিস, সাইকাস পেক্টেটা, সাইকাস রামফি, তারপর সাইকাস রিবুলোটা, সাইকাস সিয়ামেন্সিস, সাইকাস সাইকাস বেডুম। এই প্রজাতিগুলা কোথায় পাওয়া যায়? ইন্ডিয়া বা ভারতে পাওয়া যায়। তাছাড়া অল্প কিছু প্রজাতি মাদাগাস্কার বা মরিশাসেও জন্মায়। মাদাগাস্কার জন্মায় এমন একটি প্রজাতি হইল সাইকাস মাদাগাস্কারানসিস। সাইকাস মাদাগাস্কারানসিস এই প্রজাতিটা মাদাগাস্কারে পাওয়া যায়। খেয়াল করো, এই যে সাইকাসের যে এই প্রজাতিগুলো আছে এর মধ্যে আমাদের দেশে সর্বোচ্চ যেগুলো বেশি প্রজাতি সেটা সাইকাস সার্সিনালিস এবং সাইকাস রিবুলোটা, যেগুলোকে বিভিন্ন উদ্যানে কি সৌন্দর্য বর্ধকের জন্য লাগানো হয়। এই জায়গায় দেখো একটা ম্যাপ দেওয়া আছে। একটা ম্যাপের মধ্যে ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চল সাইকাসের বিভিন্ন প্রজাতির চিত্র, বিভিন্ন প্রজাতির চিত্র দেখো। এই জায়গায় উদ্ভিদগুলো সব দেওয়া আছে। এক নাম্বার আছে সাইকাস বেডোমি, তারপরে 2 নম্বরে সাইকাস সার্সিনালিস, 3 নম্বরে সাইকাস পেক্টিনেটা, তারপরে সাইকাস রামফি, তারপর সাইকাস সিয়ামেন্সিস। এই যে 6টার মধ্যে 5টারই অবস্থান কি এই ম্যাপে ভারত এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এর বিস্তৃতি। দক্ষিণ ভারতে পত্রদ্বারা বনাঞ্চলে সাইকাস সার্সিনালিস বিস্তৃতি, সাইকাস সিয়ামেন্সিস বার্মা চীন ভারতের শোভাবর্ধক হিসেবে জন্মে, এবং সাইকাস পেক্টিনেটা নেপাল ভারত এবং বাংলাদেশে জন্মে থাকে। এখন খেয়াল করো, এই যে আমাদের সামনে এই স্লাইডে 2টা সাইকাস উদ্ভিদ দেওয়া আছে। এই সাইকাস উদ্ভিদগুলো দেখে গেল এগুলো দেখতে মনে হচ্ছে অশাখ, কোনো কি শাখা নাই, এবং কি ওদের পাতা কি এবং কাণ্ডের শীর্ষে, পাতা হচ্ছে কাণ্ডের শীর্ষে, এবং কাণ্ডগুলা কি অমসৃণ পত্রমূল দিয়ে আচ্ছাদিত। এই যে 2 ধরনের পত্রমূল দেখা যায়, দেখো পত্রমূল বড় আছে ছোট আছে, বাদামি বর্ণের পত্রমূলও আছে। এখন দেখো, এই যে আমরা সাইকাসের পুংস্টিবিলাসের কথা বললাম, সাইকাস হচ্ছে ভিন্নভাষী একটা উদ্ভিদ। তাই যে ওই কি পুংস্টিবিলাসে আর স্ত্রীস্টুলাস, একটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ, একটা হচ্ছে পুং উদ্ভিদ, আলাদা আলাদা উদ্ভিদ। এখন দেখো পুংস্টিবিলাস কি গুচ্ছাকার একটা কোণ বা স্টোবিলাস গঠন করে, আর স্ত্রীস্টুলাস কি কচি অবস্থায় গুচ্ছাকার, যখন পরিপক্ক হয় আলাদা আলাদা আস্তে আস্তে আলাদা হয়ে যায়। এই যে খেয়াল করো, আমরা একটা বৈশিষ্ট্য পড়েছিলাম ওই জায়গায় যে মাইক্রোস্পোরফিল বা পুংরেণুপত্র। পুংরেণুপত্র কি? এই পুংরেণুপত্রের মধ্যে যে একটা বলতে আমরা মাইক্রোস্পোরফিল, মাইক্রোস্পোরের পৃষ্ঠদেশে কি, পৃষ্ঠদেশে আমাদের কি স্পোরাঞ্জিয়াম গুলা থাকে। স্পোরোফাইট, স্পোরোফাইট বলতে সাধারণত কি, স্পোরোফাইটের বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো, বাহ্যিক গঠনটা আমরা দেখি। স্পোরোফাইট বলতে সাধারণত উদ্ভিদ থেকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। যেমন সাইকাস উদ্ভিদটি কিছু খেজুর গাছের মতো দেখতে, এরা পাম ফার্ন নামে পরিচিত। এই যে সাইকাস উদ্ভিদ আছে ওদেরকে পাম ফার্নও বলা হয়। স্পোরোফাইট মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। ওদের যদি কাণ্ডের আমরা দেখলাম কাণ্ড হচ্ছে অশাখ, খাড়া। কাণ্ড খাড়া, দীর্ঘ এবং ক্ষুদ্রাকৃতির, 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড প্রাথমিক অবস্থায় স্থিত কন্দাকার, প্রাথমিক অবস্থায় স্থিত কন্দাকার, কিন্তু পরিণত অবস্থায় কাণ্ড শক্ত, খাড়া এবং থামবার নেই। কাণ্ড সাধারণত অশাখান্বিত, কাণ্ড সাধারণত অশাখান্বিত, তবে কয়েকটি প্রজাতি শাখান্বিত, স্থূল বা বেলুন আকার। কাণ্ড গাত্র রম্বসাকে স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত হওয়ায় অমসৃণ। আমরা চিত্র দেখে পত্রমূল দ্বারা আচ্ছাদিত, এই জন্য কি সেটা অমসৃণ। কাণ্ডের গাতে বৃহৎ পত্রমূল গুলো পল্লব পত্র এবং ক্ষুদ্র পত্রমূল গুলা স্বল্পপত্র। আচ্ছা, পত্রমূল স্বল্পপত্র এবং পল্লব পত্র, পাতা হচ্ছে 2 ধরনের। স্বল্পপত্র বাদামি বর্ণের যেগুলো আছে ছোট, এগুলো হচ্ছে আমার কি স্বল্পপত্র, আর সবুজ যেগুলা, সবুজ যে পাতা, এগুলো হচ্ছে সবুজ পত্র, সবুজ পল্লব পত্র।
কাণ্ড শীর্ষে শাখা, শীর্ষে বৃহৎ পল্লবপত্র মুকুটের মধ্যে থাকে। উপরে যে শীর্ষে যে পল্লবপত্রগুলো, যেগুলো তো পাতা দেখতে সবুজ, সেইগুলো হচ্ছে পল্লবপত্র। আর এর নিচে হচ্ছে বাদামি বর্ণের শল্কপত্র। কাণ্ডের গোড়া জন্মস্থানিক কুড়ির সাহায্যে অঙ্গজনন ঘটে। কাণ্ডের গোড়া জন্মানো, কাণ্ডের গোড়া অনেক সময় কি নিচে অস্থানিক কুড়ির সাহায্যে অঙ্গজনন ঘটে থাকে এই সাইকাস এই উদ্ভিদে। এই যে এখন দেখো দুইটা উদ্ভিদ আছে, পুংস্ট্রোবিলাস এবং মেগাস্পোরোফিল। পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ দুইটা দেওয়া আছে, খেয়াল করে দেখো। আমরা যে কথাগুলো দেখতে কি থামবান নেয়, অশাক শাখা নেয়, এবং কাণ্ডের উপরে কি পল্লব পত্র। এখন দেখো যদি পাতার বৈশিষ্ট্য আসি, পাতা বলছিলাম দুই প্রকার দেখা যায়। যেই পাতাটা নাকি উপরে সবুজ পল্লবপত্র, এটা হচ্ছে যৌগিক বৃহদাকার সবুজ পল্লব। এই পাতাগুলো যৌগিক। যৌগিক কেন? কারণ ওদের কি রেখেছে দুই পাশে পত্রক আছে। পত্রযুক্ত পাতা থাকতে তাকে আমরা বলি যৌগিক পত্র। আর ক্ষুদ্র বাদামি বর্ণের টরে বলি আমরা স্বল্কপত্র। ক্ষুদ্র বাদামি বর্ণের আমরা বলি স্বল্কপত্র। বাদামি বর্ণের পত্রগুলো কি বাদামি বর্ণের আইসের মতো। বাদামি আইসের মতো স্বল্কপত্র পাতলা শুষ্ক। স্বল্কপত্র পাতলা শুষ্ক এবং কি পর্দার ন্যায় ধূসর বর্ণের, যে স্বল্কপত্র স্কেল লিপ। আর সবুজ বর্ণের যেটা ফলিজ লিপ, সেটা হচ্ছে পল্লবপত্র, উপরে কাণ্ডের শীর্ষে যেটা অবস্থান করে। পল্লবপত্র কাণ্ড ও শাখার আগায় গুচ্ছে বিন্যস্ত হয়ে মুকুটের আকার ধারণ করে। তবে তরুণ পল্লবপত্রগুলো ফার্ন উদ্ভিদের মতো কুণ্ডলিত হয়ে থাকে। ওদের যে তরুণ পল্লবপত্রগুলো আছে, কোজি অবস্থায় পাতাটা থাকে কুণ্ডলিত, পেঁচানো অবস্থায় থাকে, একে বলা হয় সার্সিনেট বার্নেশন। উভয় প্রকার পত্রই একান্তর ভাবে আবৃত্তিকারে সজ্জিত থাকে। পল্লবপত্র দৈর্ঘ্য 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, দেখতে অনেকটা খেজুরের পাতার মতো। পাতা রেখে মোটা চারকোণাকার, মোটা চারকোণা এবং কণ্টকযুক্ত, মোটা এবং কণ্টকযুক্ত। এই যে আসো, এখন আসো আমাদের এই সাইকাসের পাতা দেখো। এখন আমরা এটা পক্ষল যৌগিক কেন বলছিলাম, তোমরা যদি এই জায়গায় একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমার রেকিস। রেকিস এগুলো হচ্ছে পত্রক, এগুলো হচ্ছে পত্রক। রেকিস বা পত্র অক্ষ, ইংরেজিতে বলে রেকিস, আর বাংলা বলে পত্র অক্ষ। পত্র অক্ষের দুই পাশে যদি পত্রক সাজানো অবস্থায় থাকে বা সজ্জিত অবস্থায় থাকে, দেখতে অনেকটা পালকের মতন, তখন তাকে আমরা বলি পক্ষ, তখন তাকে বলি আমরা পক্ষল। এবং দেখো পত্রযুক্ত পাতাকে বলি আমরা যৌগিক পত্র। এখন দেখো যখন কচি অবস্থায় থাকে তখন পাতাগুলো থাকে কুণ্ডলিত অবস্থায়। এই যে মনে করো এই একটা জিনিস রয়েছে পত্রগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। রেকিসের দুই দিকে জোড়ায় জোড়ায় পত্রকে অনুফলক সৃষ্টি হয়। কিছুক্ষণ আগে যেটা দেখালাম, পত্রগুলো স্থূল, মসৃণ এবং চর্মবৎ। পত্রগুলো অবিন্ত সরু এবং কিনার নিম্ন ভাগে ভিতরের দিকে বা থাকে, ভিতরের দিকে বাস করা থাকে। পত্রকে একটি মধ্যশিরা ব্যতীত অন্য কোন শিরা উপশিরা থাকে না। আমরা পত্রকে বললাম একটাই মধ্যশিরা দেখলাম। প্রজাতি ভেদে পাতায় পত্রকের সংখ্যা 50 থেকে 61 পর্যন্ত। এই যে প্রজাতি সাইকাসের যে প্রজাতি 20টা প্রজাতির মধ্যে মনে করতে এদের প্রজাতি ভেদে কি 50 থেকে 61 পর্যন্ত পাতায় পত্রক থাকতে পারে। পাতায় কখনো এককভাবে উৎপন্ন হয় না, পাতা কখনো এককভাবে উৎপন্ন হয়। কাণ্ড বা শাখার শীর্ষে প্রতি বছর এক গুচ্ছ করে উৎপন্ন হয়। পাতা কখনো কি এককভাবে উৎপন্ন হয়, কাণ্ড বা শাখা শীর্ষে প্রতি বছর এক গুচ্ছকারে উৎপন্ন হয় এই উদ্ভিদ। এখন দেখো মূলের বৈশিষ্ট্য। এখন দেখো আমরা কাণ্ডের বৈশিষ্ট্য দেখলাম, পাতার বৈশিষ্ট্য দেখলাম, এখন আমরা মূলের বৈশিষ্ট্য। সাইকাসের প্রাথমিক মূল স্থায়ী হয়ে, সাইকাসের প্রাথমিক স্থায়ী হয়ে প্রধান মূল গঠন করে। যে মূলটা প্রাথমিক সেটাই কি প্রধান মূল। প্রধান মূলটি মৃতগত ভাবে এবং এটি খাটো এবং লম্বা হতে পারে। প্রধান মূলে কোনো মূল রুম থাকে না। প্রধান যে মূলটা থাকে এই মূলে কোনো মূল রুম থাকে না। এখন দেখো এই যে প্রধান মূল তো অনেকগুলো পার্শ্বস্থ গৌণমূল উৎপন্ন হয়। প্রধান মূল থেকে পার্শ্বস্থ অনেকগুলো গৌণমূল উৎপন্ন হয়। এই সকল পার্শ্বমূল ভূপৃষ্ঠের নিকটে আসে, ক্রমাগত দ্যাঘ্র শাখান্বিত হয় এবং গণ সন্নিবিষ্ট হয়ে সামুদ্রিক কোরালের আকৃতি ধারণ করে। এই রূপ মূলকে আমরা বলি কোরালয়েড মূল। এই যে দেখো কি হচ্ছে, এই মূলগুলা এই সকল পার্শ্বমূল ভূপৃষ্ঠের নিকটে এসে ক্রমাগত দ্যাঘ্র, এই যে মাথাটা দুইটা ভাগে বিভক্ত, মাথাগুলো দুই ভাগে দ্যাঘ্র ভাবে বিভক্ত এবং গণসনির সামুদ্রিক কোরালের আকৃতি ধারণ করে। এইরূপ মূলকে কোরালয়েড মূল। এটি সাইকাসের একটি চারিত্রিক বৈশিষ্ট্য। কোরালয়েড মূলকে মূল অবর্ধ
বলা হয়, মূল অবর্ধ বলা হয়। কোরালয়েড মূলগুলো নষ্ট এনাবেনা দ্বারা আক্রান্ত হওয়ার কারণে স্বাভাবিক সরু নয় বিকৃতি আকৃতি ধারণ করে। কারণ কি এই জায়গায় নষ্ট কারণে সায়ানোবিক আক্রমণ করার পর কি এদের যে স্বাভাবিক মূলগুলো সরু নয় কি বিকৃতি আকৃতি ধারণ করে। এই যে কোরালয়েড মূল অবূর্ধ, এই জিনিসটা মূল অবর্ধ জিনিসটা বলতে আমরা সাধারণত বুঝি কি এরা অস্থানিক মূলে অগ্রভাগে, এদের যে অস্থানিক মূল আছে অগ্রভাগে খাদ্য সঞ্চয় করে অবূর্ধের নেয় বা দোলনের নেয় স্ফীত হয়, উপরে অংশটাকে স্ফীত, এই যে খাদ্য সঞ্চয় করে রাখে, এই জন্য এদেরকে মূল অবূর্ধ বলা হয়। এই যে দেখো কোরালয়েড মূল, এই যে দেখো সব এই যে মূলের পাশে কি আছে, এগুলো কি এই জায়গায় খাদ্য সঞ্চয় করে রাখে এবং কি অবূর্ধের নেয় দোলনের ন্যায় স্ফীত হয়। অন্তর্গঠন, এখন আসো আমরা অন্তর্গঠন নিয়ে আলোচনা করবো, একটু খেয়াল করতে হবে। আমরা এখন তো কাণ্ডের বৈশিষ্ট্য বললাম, পাতার বৈশিষ্ট্য বললাম, মূলের বৈশিষ্ট্য, এখন ওদের যে অন্তর্গঠন ভিতরের গঠনটা কি রকম। আমরা তো বাহ্যিক বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখন ভিতরের গঠনগুলো যদি দেখি কাণ্ডের ক্ষেত্রে কচি সাইকাসিস কাণ্ডের একাংশ পশ্চাৎ অনুবীক্ষণের স্থাপন নিম্নলিখিত স্তরগুলো পরিবর্তন ত্বক, কারণ আমরা যখন একটা সেকশন করবো, সেকশন করার বাইরের অংশটা হচ্ছে ত্বক, ত্বক বা এপিডার্মিস। এটি সর্ববহিঃস্থ স্তর, এটি একস্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষে গঠিত। এই বহিঃপ্রাচীর কিউটিকেল, এই যে বহিঃপ্রাচীর কিউটিকেল যুক্ত কাণ্ডের গায়ে স্থায়ী পত্রমূল বিদ্যমান থাকায় ত্বক একটানা না হয়ে বিচ্ছিন্ন। কারণ কি ওদের কাণ্ডের মধ্যে কি হয়, তোমার পত্রমূল থাকে, পত্রমূল আছে, তখন কি হয় এগুলা কি কাণ্ডের গায়ে স্থায়ী পত্রমূল বিদ্যমান থাকে, ত্বক একটানা না হয়ে কি বিচ্ছিন্ন বা খণ্ডিত হয়ে থাকে। কর্টেক্স, কর্টেক্স বলতে আমরা সাধারণত কি বুঝি, কর্টেক্সটা হচ্ছে হাইপোডার্মিসের নিচ থেকে, কাণ্ডের ক্ষেত্রে বলতেছি হাইপোডার্মিস নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত, হাইপোডার্মিস অধতকের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত বিরাট অংশকে আমরা বলি কর্টেক্স। এটি সাধারণত প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো গোলাকৃতি হওয়ায় আন্তঃকোষীয় ফাঁক থাকে, এই কোষগুলো গোল গোল হওয়ার কাছে মাঝখানে কি আন্তঃকোষীয় ফাঁক থাকে। মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট এবং কাণ্ডের কর্টেক্স হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট। কেমন, এখন দেখো মূলের হচ্ছে বহুস্তর, কাণ্ডের কয়েক স্তর বিশিষ্ট। এটি বহুস্তর বিশিষ্ট এবং বৃহৎ পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা কোষ দ্বারা এই অঞ্চলটি গঠিত। এই অঞ্চলে প্রচুর মিশ্রপূর্ণ গহ্বর দেখতে পাওয়া যায়। এছাড়া কর্টেক্সের মধ্যে পথ চিহ্ন লিপ্রাস আমরা বললাম, পরিণত কাণ্ডে কর্টেক্সের পেরিডার্ম বা কর্ক ক্যাম্বিয়াম উপস্থিত। এখন দেখো পরিণত কাণ্ডে কর্টেক্সের বাইরে, পরিণত কাণ্ডের কর্টেক্সের বাইরে আমরা কি পেরিটার্ম বা কর্ক ক্যাম্বিয়াম, পেরিডার্ম বলতে আমরা কি বলি বহিঃস্থলীয় অঞ্চলে, বহিঃস্থলীয় অঞ্চলে সেকেন্ডারি বৃদ্ধির মাধ্যমে, সেকেন্ডারি বৃদ্ধির মাধ্যমে যে টিস্যুর সৃষ্টি হয় তাকে আমরা বলি পেরিটার্ম। বহিঃস্থলীয় অঞ্চলে সেকেন্ডারি বৃদ্ধির মাধ্যমে যে টিস্যুর সৃষ্টি হয় তাকে আমরা বলি পেরিটার্ম। পেরিটার্ম সৃষ্টি বলতে কর্ক ক্যাম্বিয়ামের উদ্ভব এবং তা হতে কর্ক এবং সেকেন্ডারি কর্টেক্স সৃষ্টিকে বোঝায়। এখন দেখো আমাদের সেকেন্ডারি বৃদ্ধি বলতে কি বুঝি, সেকেন্ডারি বৃদ্ধি বলতে আমরা সাধারণত বুঝি সেকেন্ডারি টিস্যু সৃষ্টির মাধ্যমে উদ্ভিদের মূল, কাণ্ড ও তাদের শাখা প্রশাখার ভেদ বা তথা ব্যাসের বৃদ্ধি হওয়াকে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি বলি। তাদেরকে আমরা সেকেন্ডারি বৃদ্ধি বলি। তারপর এন্ডোডার্মিস বা পেরিসাইকল, কর্টেক্সের ভিতরে ভাস্কুলার বান্ডালের বাইরে, কর্টেক্সের ভিতরে খেয়াল করো, কর্টেক্সের ভিতরে কিন্তু ভাস্কুলার বান্ডালের বাহিরের অংশটা হচ্ছে এন্ডোডার্মিস, তারপরে এর ভিতরে রয়েছে পেরিসাইকল। এন্ডোডার্মিস জিনিসটা কি বলি, এন্ডোডার্মিস একটা নাম হচ্ছে অন্ততক, একটা হচ্ছে বহিতক, একটা হচ্ছে অন্ততক। এখন দেখো এই কর্টেক্সের নিচে সর্বশেষ যে স্তর, কর্টেক্সের নিচে সর্বশেষ যে স্তর এক সারি সচিব প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, তাকেই বলি আমরা অন্ততক বা এন্ডোডার্মিস। অন্ততক বা এন্ডোডার্মিস কোষগুলো কি ঘন সন্নিবেশিত হয়ে পিপার ন্যায় আকৃতি বিশিষ্ট হওয়ায় মূলের ক্ষেত্রে পিপার ন্যায় আকৃতি বিশিষ্ট, মূলের ক্ষেত্রে অন্ততকের কোষের প্রস্থ এবং পার্শ্ব প্রাচীরগুলো সুবিরিন বা কিউটিন দ্বারা যুক্ত হওয়ায় স্থূল হয়। এই স্থূল অংশটি একটি সরু ফিতার ন্যায় আকারে বেষ্টিত থাকে, এই ফিতাকেই বলে আমার কাসপেরিয়ান ফিতা। এটা নিয়ে আমরা একটু সামনে চিত্রের মাধ্যমে একটু ডিটেইলস আলোচনা করব।
এখন আসো ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল বলতে আমরা সাধারণত যেটা বুঝি, জাইলেম এবং ফ্লোয়েমের টিস্যুর গুচ্ছকে বলি আমরা ভাস্কুলার বান্ডেল। জাইলেম এবং ফ্লোয়েম কি খাদ্য পরিবহন করে, তাই না? এখন দেখো, এই যে ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে একটু ভাস্কুলার একটু সংযুক্ত সমপার্শ্বীয় এই কথাগুলো আসছে, এগুলো আমরা একটু আলোচনা করি। এখন দেখো, এই একটা চিত্র দেখায় না, এই যে চিত্রটা খেয়াল করো। এই আমরা ভাস্কুলার বান্ডেল বলতেছি কাকে? জাইলেম এবং ফ্লোয়েমের টিস্যু গুচ্ছকে একসাথে বলতেছি আমরা ভাস্কুলার বান্ডেল। জাইলেম এবং ফ্লোয়েম এর অবস্থানের ভিত্তিতে, জাইলেম এবং ফ্লোয়েম ওদের অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বান্ডেল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অরীয়, একটা হচ্ছে সংযুক্ত, আর একটা হচ্ছে কেন্দ্রিক। খেয়াল করে দেখো, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। অরীয় ভাস্কুলার বান্ডেল এই জায়গায় খেয়াল করো, এই যে অরীয় যে ভাস্কুলার বান্ডেলটা, এই যে জাইলেমের গুচ্ছ, ফ্লোয়েমের গুচ্ছ। দেখো, জাইলেমের গুচ্ছ এবং ফ্লোয়েমের গুচ্ছ ওই যে অবস্থানের ভিত্তিতে বিভাজন করা হয়েছে, ভাগ করা হয়েছে। এই জায়গায় দেখো, যদি আমরা এই জায়গায় এই ছোট গর্তযুক্ত যে ভেসেল তাকে বলি আমরা প্রোটো, আর বড় গর্তযুক্ত যে ভেসেল তাকে বলি আমরা মেটা। তাকে বলি মেটা। প্রোটো জাইলেম, মেটা জাইলেম একসাথে হচ্ছে জাইলেমের গুচ্ছ। এই অরীয় সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই, খেয়াল করে দেখো, তোমরা যদি চিত্রটা খেয়াল করো, বৃত্তের ভিতরে ওদের অবস্থা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ কি পাশাপাশি আছে, একটা জাইলেমের গুচ্ছ, একটা ফ্লোয়েমের গুচ্ছ, জাইলেমের গুচ্ছ এইভাবে আছে। যদি এটা আমরা একটা সংজ্ঞা দিই, যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে ভান্ডেল গঠন করে, পৃথকভাবে ভান্ডেল গঠন করে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপরে পর্যায়ক্রমে একটার পর একটা সাজানো থাকে, তাকেই আমরা বলতেছি অরীয় ভাস্কুলার বান্ডেল। ক্লিয়ার? মূলে এরকম ভাস্কুলার বান্ডেল থাকে। দ্বিবীজপত্রী মূলে জাইলেম এবং ফ্লোয়েম বান্ডেলের সংখ্যা 5-এর কম, কিন্তু একবীজপত্রীতে এর বেশি, 5-এর অধিক। তারপর দেখো সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। সংযুক্ত ভাস্কুলার, এই যে ভাস্কুলার বান্ডেল গুলো দেখা, এই একটা, দুইটা, এই তিনটা, এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেল ক্ষেত্রে যে ভাস্কুলার বান্ডেলে একই সাথে জাইলেম এবং ফ্লোয়েম উপস্থিত থাকে, একই ব্যাসার্ধ, এটা তুমি একই ব্যাসার্ধ। খেয়াল করে দেখো, এই এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আবার দুই ভাগে ভাগ করা, সমপার্শ্বীয় একটা সম দ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কারা? যে ভাস্কুলার বান্ডেলে খেয়াল করো, যে এই জায়গায় খেয়াল করো, এই জাইলেমের গুচ্ছ, ফ্লোয়েমের গুচ্ছ, মাঝখানে আছে কেমবিয়াম। ফ্লোয়েমের গুচ্ছ, জাইলেমের গুচ্ছ, কেমবিয়াম নাই। আবার এই যে দেখো, জাইলেম আছে, অন্তঃফ্লোয়েম, বহিঃফ্লোয়েম, তারপরে হইছে অন্তঃফ্লোয়েম, বহিঃফ্লোয়েম, অন্তঃজাইলেম, বহিঃজাইলেম। খেয়াল, বহিকেমবিয়াম, অন্তঃকেমবিয়াম, বহিকেমবিয়াম। জাইলেম হচ্ছে একটা। খেয়াল করে দেখো, যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলে জাইলেম এবং ফ্লোয়েমে একই ব্যাসার্ধ অবস্থান করে, দেখো একটা বৃত্তের মধ্যে একই ব্যাসার্ধের মধ্যে অবস্থান করে, তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলে। কাণ্ডের উপরের দিকে ফ্লোয়েম এবং নিচের দিকে জাইলেম। কাণ্ডের ক্ষেত্রে উপরের দিকে থাকে জাইলেম এবং নিচের দিকে থাকে ফ্লোয়েম, কিন্তু পাতায় কি হয়, জাইলেম থাকে উপরের দিকে আর ফ্লোয়েম থাকে কি নিচের দিকে। কেমবিয়ামের উপস্থিতি, কেমবিয়াম হচ্ছে এক ধরনের বাধক টিস্যু যারা কি সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়। এখন দেখো, এই কেমবিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে ওদের আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। যদি মাঝখানে কেমবিয়াম থাকে তাকে বলি আমরা মুক্ত, আর যদি কেমবিয়াম না থাকে তাকে বলি আমরা বদ্ধ। তাকে বলি আমরা বদ্ধ। যেমন আমাদের যে নগ্নবীজ উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদের কেমবিয়াম বলি মুক্ত সমপার্শ্বীয়। আমরা কি কিছুক্ষণ আগে সংজ্ঞায় কিন্তু পড়েছি মুক্ত সমপার্শ্ব। আর যদি বদ্ধ হইলে কি, এর মধ্যে কেমবিয়াম না। আর সমদ্বি পার্শ্বীয় হচ্ছে, এই ক্ষেত্রে জাইলেম থাকবে কেন্দ্রে, এক খন্ড জাইলেম থাকবে, দুই খন্ড কেমবিয়াম থাকবে, দুই পাশে ফ্লোয়েম থাকবে। এটা হচ্ছে এই ভিতরটা হচ্ছে অন্তঃকেমবিয়াম, এই বাইরেটা হচ্ছে বহিকেমবিয়াম। ভিতরটা অন্তঃফ্লোয়েম, বাইরেটা হচ্ছে বহিঃফ্লোয়েম। এখন আসো তোমাদের বইয়ে চলে যাই। ভাস্কুলার বান্ডেল সাইফুন স্টিলি ধরনের। সাইফুন স্টিলি বলতে আমরা সাধারণত কি বুঝি? সাইফুন স্টিলি বলতে আমরা সাধারণত যে জিনিসটাকে বুঝি সেটা হলো, এই স্টিল কেন্দ্রে থাকবে মজ্জা বা পিত্ত, কেন্দ্রে থাকবে মজ্জা বা পিত্ত। এর এই স্টিলিতে খেয়াল করো, কেন্দ্রে যখন মজ্জা বা পিত্ত হবে, এই মজ্জাকে ঘিরে অবস্থান করবে কি? মজ্জা ঘিরে অবস্থান করবে জাইলেম এবং ফ্লোয়েম অবস্থান করবে। জাইলেম মানে ভাস্কুলার টিস্যু অবস্থান করবে। এই অবস্থানটাকে, এই স্টিলিকেই বলি আমরা কি সাইফুন স্টিলি। কেন্দ্রের মজ্জা, এর চারপাশে কি থাকবে? ভাস্কুলার মানে জাইলেম বা ফ্লোয়েম। জাইলেম বা এই স্টিলিতে পেরিসাইকেল থাকতে পারে। পেরিসাইকেল আরেকটা সংজ্ঞাতে আমরা একটু বলি, পেরিসাইকেল হইছে, এই জায়গায় খেয়াল করো তোমরা, পেরিসাইকেল হইছে অন্তত্বকের নিচে, পেরিসাইকেল বলিকাকে অন্তত্বকের ঠিক নিচে অবস্থিত
এক বা একাধিক স্তরে বিন্যস্ত টিস্যু, এক হইতে পারে একাধিক স্তরে বিন্যস্ত টিস্যুকেই বলি আমরা পেরিসাইকেল বা পরিচক্র। পেরিসাইকেল বা পরিচক্র। শুধু প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু, এই দুই টিস্যুর মিশ্রণে কি এই পরিসাইকেলের তৈরি হয়। এখন আসি ভাস্কুলার মানে সাইফাস, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো ভাস্কুলার মানে রিং আকারে সজ্জিত থাকে, রিং আকারে সজ্জিত থাকে। এখন দেখো ভাস্কুলার বান্ডের সংযুক্ত, সমপার্শ্ব এবং মুক্ত। ওই যে যেটা আমরা সংজ্ঞায়িত করলাম, কোনটা সংযুক্ত, কোনটা সমপার্শ্ব, কোনটা মুক্ত। মুক্ত বলতে যাদের মাঝখানে কি কেমবিয়াম থাকে তাদের বলে আমরা মুক্ত, আর কেমবিয়াম না থাকলে তাকে বলে বদ্ধ। জাইলেম, এন্ডার ও এন্ডার জিনিসটা তোমাদের একটু আমি ক্লিয়ার করতে হবে। এন্ডার 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 জিনিসটা হচ্ছে, এন্ডারের ক্ষেত্রে খেয়াল করো, এই চিত্রটা দেখাবো এখন। এই যে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম যদি থাকে কেন্দ্রে, মেটা যদি থাকে বাইরের দিক, সেইটাকে বলি আমরা এন্ডার। আর এক্সার্ক বলি, এক্সার্ক বলি এই মেটা থাকবে কোন দিক, মেটা মেটা থাকবে এই দিক, কেন্দ্রের দিক, আর প্রোটো থাকবে পরিধির দিক, তাকে বলি এক্সার্ক। ক্লিয়ার? এই এক্সার্ক মেটা থাকবে, আগেরটা গেল আমার কাণ্ডের ক্ষেত্রে, মেটা থাকবে কেন্দ্রের দিক আর প্রোটো থাকবে পরিধি, তাকে বলে এক্সার। আর উল্টো হলে সেটা হলো এন্ডার। আমরা একটু সংজ্ঞায়িত আর একটু করবো, দাঁড়াও আমরা আসতেছি সামনে। জাইলেম, প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং ফ্লোয়েমের সঙ্গীক অনুপস্থিত। মেডুলারি, মেডুলারি মজ্জা রশ্মি, ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী স্থানে সুগঠিত মেডুলারি রে বর্তমানে এগুলো বেশ চওড়া এবং গভীরভাবে বিদ্যমান। মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি বলতে আমরা সাধারণত কি বুঝি, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু মাঝখানে তো কেন্দ্র অবস্থান করে মজ্জা, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে যে রশ্মি, মাঝখানে যে রশ্মি বা প্যারেনকাইমা কোষের যে স্তর, তাকেই বলি আমরা মজ্জা রশ্মি। তোমরা এই চিত্রটা একটু খেয়াল করো। চিত্রগুলো একটু খেয়াল করো। কাণ্ডের গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি যেটা বললাম আমরা, কেমবিয়াম বলয় সৃষ্টি হওয়ার মধ্যে দিয়ে গৌণ বৃদ্ধিটা শুরু হয়। কেমবিয়াম বলয় বাইরের দিকে গৌণ ফ্লোয়েম এবং ভিতর দিকে গৌণ জাইলেম সৃষ্টি করে। এই যে কেমবিয়ামের যে বলয় আছে, যে টিস্যুটা বাজক টিস্যুটা, এটা কি করে বাইরের দিকে কি বই গৌণ ফ্লোয়েম আর ভিতরের দিকে গৌণ জাইলেম সৃষ্টি। তারপর এই বলয়ের কর্মক্ষমতা শেষ হয়ে যায় এবং পেরিসাইকেল অথবা কর্টেক্স অঞ্চলে পুনরায় আবার একটি নতুন করে কেমবিয়াম বলয় সৃষ্টি হয় পেরিসাইকেল বা কর্টেক্স অঞ্চলে। এই কেমবিয়াম বলয়ের কর্মক্ষমতা কিছুকাল পর শেষ হয়ে যায় এবং পুনরায় একটি নতুন কেমবিয়াম বলয়ের সৃষ্টি হয়। এইরকম ঘটনা বারবার চলতে থাকে এবং একের পর এক এককেন্দ্রিক কোলাটারাল বান্ডেলের আবির্ভাব হতে থাকে। তবে আস্তে আস্তে নতুন কেমবিয়াম রিং সৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ হতে থাকে। ফলে শেষের দিকে পেরিফেরি অঞ্চলে কতগুলো পৃথক ভাস্কুলার বান্ডেলের স্তূপ সৃষ্টি হয়। এই বান্ডলগুলো কোলাটারাল নয়, তবে মেসাক জাইলেম সহ কনসেন্ট্রিক, মেসাক জাইলেম সহ কনসেন্ট্রিক, কনসেন্ট্রিক মেসাক। এখন দেখো মেসাক জাইলেম সহ আমরা এন্ডার বললাম, এক্সার বললাম, মেসাক জিনিসটা কি? মেসাক জিনিসটা আমরা সহজ ভাষায় যদি বলি, দেখো আমরা মূলের ক্ষেত্রে কি, মূলের ক্ষেত্রে কেন্দ্রে ছিল আমার মেটাজাইলেম আর পোটো ছিল বাহিরের দিক, আর কাণ্ডে হয়েছে ঠিক উল্টা, কেন্দ্র হয়েছে প্রোটো, মেটা হয়েছে বাহিরের দিক। আর এই মেসাক জিনিসটা হচ্ছে পাতার ক্ষেত্রে, মেসাক হচ্ছে পাতার ক্ষেত্রে উদ্ভিদের অন্তর্গঠনে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম উভয়ই কেন্দ্র বা পরিধিকে অবস্থান, উভয়ই কি কেন্দ্র এবং পরিধিকে অবস্থান করলেই তাকে বলি আমরা মেসাক। এখন আসো পাতার অন্তর্গঠন। পাতার অন্তর্গঠনটা আগে আমরা একটু খেয়াল করি। পাতা একটা পাতা পত্রকের প্রস্থ দেওয়া আছে,
সাইকাসের যৌগিক পত্র একটি পত্রের বা পিনার পত্রের নির্মিত অংশগুলো পড়ে উপরের এপিডার্মিস, হাইপোডার্মিস, মেসোফিল টিস্যু, এটি এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ। দেখো উপরের এপিডার্মিস। এখন দেখো এই জায়গায় আসতে হলে আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো একটু আমরা একটু বিশ্লেষণ করে নিই। মেসোফিল টিস্যু কাকে বলে? পাতার ক্ষেত্রে ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে খেয়াল করো, ঊর্ধ্ব এবং নিম্ন ত্বক, এই যে উপরের ত্বক এবং নিচের ত্বক খেয়াল করো, এই নিম্ন ত্বকের মধ্যবর্তী স্থান জুড়ে, এই মাঝখানে যে স্থান জুড়ে, মধ্যবর্তী স্থান জুড়ে পরিবহন টিস্যুগুচ্ছকে জাইলেম ফ্লোয়েম ছাড়া অন্য সব অংশকে মেসোফিল টিস্যু বলে। খেয়াল করে দেখো আমরা কি বললাম সংজ্ঞাটা, ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকের মধ্যবর্তী স্থান জুড়ে, মাঝখানে অঞ্চল জুড়ে পরিবহন টিস্যুগুচ্ছ ছাড়া, জাইলেম ফ্লোয়েম ছাড়া অন্য সব অংশকেই মেসোফিল টিস্যু বলে। এই যে কি, যা ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কোষে গঠিত, যা এর মধ্যে হিন্সে যা ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কোষে গঠিত, তাকে বলতে আমরা মেসোফিল টিস্যু। এখন দেখো এই এই যে খেয়াল করি, তারপরে আছে পেলিসেড প্যারেনকাইমা, তারপরে আছে তোমাদের স্পঞ্জি প্যারেনকাইমা, তারপরে আছে ট্রান্সফিউশন টিস্যু। এখন আসে আমরা একটু বিশ্লেষণ করে, তো আমাদের সুবিধা হবে। আমাদের এই যে পেলিসেড, এটি দুই সারির লম্বা কিন্তু ঘন সন্নিবেশিত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এই যে দুই সারি, এই যে খেয়াল করো, এই অংশটাকে আমরা বলতেছি কি প্যারেনকাইমা? পেলিসেড প্যারেনকাইমা। আর এই দিকে দেখো, এই যে গোলাকার, এটি পেলিসেড প্যারেনকাইমার নিচে অবস্থিত, এবং কি এই অঞ্চলের কোষগুলো অনেকটা গোলাকার এবং অসমাকৃত এবং বিক্ষিপ্ত সন্নিবেশিত। নিম্ন ত্বকের উপরে অবস্থিত গোলাকার বা ডিম্বাকার কোষগুলো কি বলি আমরা? স্পঞ্জি প্যারেনকাইমা। এই যে এইটা হচ্ছে আমার পেলিসেড প্যারেনকাইমা, আর এটা হচ্ছে আমার স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই যে এদিকে দেখো লম্বা যে অংশগুলো আছে, তাকে বলতেছি আমরা কি? স্পঞ্জি। বা ট্রান্সফিউশন টিস্যু বা ট্রান্সফিউশন কলা। পেলিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মাঝখানে সমান্তরাল ভাবে কতগুলো লম্বা এবং বর্ণহীন কোষ সজ্জিত আছে। খেয়াল করো, এই যে মাঝখানে দেখো, এই যে মাঝখানে দেখো, এই দুই ত্বকের মাঝখানে সমান্তরাল বা লম্বা এবং বর্ণহীন যে কোষগুলো আছে, তাকে বলে আমরা ট্রান্সফিউশন টিস্যু বা ট্রান্সফিউশন কলা। এখন আসো তোমাদের বইয়ের বাসায় যাই। এটি একস্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই স্তরের বাইরের দিকে পুরো কিউটিকুলার বিদ্যমান, উপরে প্রাচীরের মধ্যে কিউটিকুল আছে, এই যে কিউটিকুলার একটা প্রাচীর আছে ঊর্ধ্বত্বকে, এবং উপরে এপিডার্মিস অবিচ্ছিন্ন, এখানে কোনো পত্ররন্ধ্র নেই, এটি হচ্ছে অবিচ্ছিন্ন। হাইপোডার্মিস এটি এক বা দুই স্তর বিশিষ্ট পুরো প্রাচীর বিশিষ্ট স্ক্লেমা কোষ। হাইপোডার্মিস অধতক। খেয়াল করো, মেসোফিল টিস্যু, এটি উপরে এপিডার্মিস এবং নিচে এপিডার্মিসের মধ্যবর্তী স্থান অবস্থায়। এই যে মেসোফিল টিস্যুটা বললাম কি আমাকে, উপরে এপিডার্মিস নিচে এন্ডোডার্মিসের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। আমি বলছিলাম মেসোফিল টিস্যু ঊর্ধ্ব এবং নিম্ন মধ্যবর্তী স্থান জুড়ে পরিবহন টিস্যু ছাড়া অন্য সব অংশকে আমরা বলছিলাম মেসোফিল টিস্যু। উপরে কয়েক স্তর পাতলা কোষ প্রাচীর যুক্ত পেলিসেড প্যারেনকাইমা এবং নিচের এপিডার্মিসের উপরের দিকে কয়েক স্তর স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই দুই প্রকার প্যারেনকাইমা কোষের মধ্যবর্তী স্থানে এপিডার্মিসের সমান্তরালে কয়েক স্তর দীর্ঘ এবং বর্ণহীন কোষ বিদ্যমান। এদেরকে বলতে আমরা ট্রান্সফিউশন টিস্যু। নিচের এপিডার্মিসে এটি একস্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই কোষস্তরের বাইরে পুরো কিউটিকল বিদ্যমান। এই স্তরের মাঝে লুকায়িত পত্ররন্ধ্র থাকে। এই যে এই চিত্রটা একটু খেয়াল করো, এই চিত্রটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবা। এইটাতে খেয়াল করো, এই উপরটা হচ্ছে আমার কিউটিকল, তারপরে হাইপোডার্মিস অধতক, এই যে পেলিসেড প্যারেনকাইমা দেখো, আর এটা হচ্ছে আমাকে ট্রান্সফিউশন কলা, আর এটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই যে কিছু স্টোমাটা বা পত্ররন্ধ্র মাঝখানে দেখো আছে, কিন্তু উপরের সারিতে কিন্তু এরকম ফাঁকা নাই। স্বাভাবিক মূলের অন্তর্গঠন, আমরা যদি ওদের স্বাভাবিক মূলটা দেখি, সাইকাস উদ্ভিদের স্বাভাবিক মূলের অন্তর্গঠনে কি আছে? সাইকাস উদ্ভিদের স্বাভাবিক মূলের গঠন দ্বিবীজপত্রী মূলের ন্যায় স্বাভাবিক মূলের পত্রের নিম্নলিখিত অংশগুলো পরিলক্ষিত। এপিব্লেমা, তারপরে কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকল।
এই মূলের সর্ববহিষ্ঠ স্তর হচ্ছে বহিষ্ঠ অঞ্চল হচ্ছে, এটি মূলের সর্ববহিষ্ঠ এপিব্লেমা। এপিব্লেমা পাতলা পাচিত প্যারেনকাইমা কোষ মূলে মূল রুম দেখা যায় না। মূলে কি মূল রুম দেখা যায় না, কারণ মূল উৎপন্ন হওয়ার সময় এতে অসংখ্য এককোষী মূল রুম উৎপন্ন হয়, যে তা দ্রুত বিনষ্ট হয়ে যায়। কর্টেক্স বহিঃস্থ এবং প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই অঞ্চলের কোষগুলো গোলাকার, ডিম্বাকার। এই জন্য এখানে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। কর্টেক্সের টেনিন কোষ এবং মিউসিলেট গহ্বর বিদ্যমান। এছাড়া কর্টেক্সের কিছু কিছু কোষ স্টার্চ এবং স্ক্লেরাফাইটের উপস্থিতি দেখা যায়। এন্ডোডার্মিস সুস্পষ্ট এবং প্যারেনকাইমা কোষ দ্বারা এন্ডোডার্মিসে কাসপেরিয়ান ফিতা যুক্ত পেরিসাইকেল এই অঞ্চলে এন্ডোডার্মিসের পর অবস্থিত। এন্ডোডার্মিসের নিচের ত্বকটা হচ্ছে তোমার পেরিসাইকেল, এটা এক স্তর বহু স্তর বিশিষ্ট বা কয়েক স্তর থাকতে পারে বা এক স্তর থাকতে। এই অঞ্চল প্যারেনকাইমা কোষে গঠিত। এই যে আমরা যে কাসপেরিয়ান ফিতার কথা বললাম, কাসপেরিয়ান ফিতাটা দেখো, এটা কি মূলের অন্ততকে মূলের এন্ডোডার্মিস যে ফিতাকাত্রিক যে গঠন সেই জায়গায় থাকে কাসপেরিয়ান ফিতা। খেয়াল করো, কাসপেরিয়ান ফিতা আমরা সহজ ভাষায় যদি বলি, মূলের অন্ততকে কোষীয় কোষের যে প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর আছে, কোষের প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর সুবিরিন এবং লিগুনিন যে রাসায়নিক পদার্থগুলো আছে, সুবিরিন এবং লিগুনিন যুক্ত হয়ে সরু ফিতার নেয়। এই দেখো সরু ফিতার নেয় যে গঠন, তাকেই বলতেছি আমরা কাসপেরিয়ান ফিতা। এটা কি ফিতাকৃতি একটা গঠন তৈরি হয় অন্তত মূলের। এই জায়গায় দেখো সাইকাসের মূলের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, দুইটাই খেয়াল করো। সাইকাসের মূলের প্রস্থচ্ছেদ, এপিব্লেমা, কর্টেক্স, এন্ডোডার্মিস। এই যে এই অংশটা হচ্ছে, এই যে দেখো এই যে গোলাকৃতির যে অংশটা প্রথমটা হচ্ছে আমরা কি এন্ডোডার্মিস, এর ভিতরে হচ্ছে পরিসাইকেল, তারপরে ফ্লোয়েম, তারপরে জাইলেমের গুচ্ছ, ফ্লোয়েমের গুচ্ছ। এই জায়গায় স্টিলি বলতে আমরা সাধারণত কি বুঝি? স্টিলি বলতে আমরা সাধারণত কাণ্ড এবং মূলের কেন্দ্রে অবস্থিত পরিচক্র থেকে অন্তত ঠিক নিচের স্তর হচ্ছে আমার পরিচক্র। পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত, মজ্জা কেন্দ্রে অবস্থান করে মজ্জা পর্যন্ত বিস্তৃত টিস্যু গুচ্ছকে বলে আমরা স্টিলি। অন্ততক বাদে পরিচক্র বা পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল তাকে বলে আমরা স্টিলি। এই জায়গায় স্টিলির ক্ষেত্রে দেখো কি আছে লেখা, স্টিলের অভ্যন্তরীণ টিস্যু গুচ্ছকে অন্তঃস্টিল অভ্যন্তরীণ এবং স্টিলের বাইরের টিস্যু গুচ্ছগুলি বহিঃস্থিত। স্টিলি ভাস্কুলার বান্ডেল ওরিও ধরনের, ওরিও তো আমরা আগে বিশ্লেষণ করলাম। জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে কি করবে, পাশাপাশি অবস্থান করবে। জাইলেম ডাইয়ার দ্বিবাহু বিশিষ্ট, টাইয়ার তিন বাহু বিশিষ্ট, পলিয়ার বহু বাহু বিশিষ্ট হতে পারে। প্রোটোজাইলেমের টার্কিট সর্পিলাকার। প্রোটোজাইলেমের যে টার্কিট আছে, টার্কিট বলতে টার্কিট আমরা কোথায় পেয়েছিলাম? জাইলেমে 4 ধরনের কোষীয় উপাদান থাকে, ট্রাকিট, বেসাল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই যে টার্কিট সর্পিলাকার এবং মেটাজাইলেম টার্কিট সোপানাকার। বয়স বৃদ্ধির সাথে সাথে এগুলো গৌণ বৃদ্ধি ঘটে। কোরালয়েড মূলের অন্তর্গত। দেখো আগেরটা ছিল আমার স্বাভাবিক মূলের অন্তর্গত। কোরালয়েড মূল কি? কোরালয়েড মূল হচ্ছে যখন নস্টক, অ্যানাবেনা, সায়ানো ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে, তখন ওদের মূলটা কি একটা দ্যাগ্র শাখান্বিত হয়, কোরালের আকৃতি ধারণ করে, তাকে আমরা বলতেছি কোরালয়েড মূল। এই ক্ষেত্রে দেখো ওদের গঠনটা যদি কোরালয়েড অন্তর্গত করে, একটি কোরালয়েড মূলের অন্তর্গত নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত এপিব্লেমা বা এপিব্লেম। এটি পেরিডার্ম সৃষ্টি হওয়ার কারণে এপিব্লেম সৃষ্টি হয়। এপিব্লেম স্পষ্ট বোঝা যায় না, কারণ কি এই জায়গায় পেরিডার্ম সৃষ্টি হওয়ার কারণে এপিব্লেম বোঝা যায় না। এই জায়গায় দেখি আমরা পরবর্তী চিত্রটাতে আসবো। কর্টেক্স। কর্টেক্স 3টি অঞ্চলে বিভক্ত। ওদের যে কর্টেক্স, এই জায়গায় 3টা অঞ্চল, একটা হচ্ছে কি বহিঃকর্টেক্স, মধ্য কর্টেক্স, অন্তঃকর্টেক্স। বহিঃকর্টেক্স এই অঞ্চলে কয়েক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই অঞ্চলটা হচ্ছে কি কয়েক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আর মধ্য কর্টেক্স অঞ্চলটি এক স্তর বৃহদাকৃতি কোষ দ্বারা। এই অঞ্চলের কোষে নীলাভ সবুজ শৈবাল, নস্টক, অ্যানাবেনা, এন্টোফাইটিক হিসাবে বসবাস করে। এই মধ্য অঞ্চলে কি সায়ানো ব্যাকটেরিয়া গুলো অবস্থান করে। এই স্তরের শৈবাল স্তর নামেও পরিচিত। অন্তঃকর্টেক্স এই অঞ্চলে কয়েক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। খেয়াল করে দেখো একটু, আমরা যদি একটু এদিকে আসি, এই জায়গায় খেয়াল করো, এই যে এই রয়েছে বহিঃকর্টেক্স, এই রয়েছে
মধ্য কর্টেক্স বা শৈবাল স্তর যাকে আমরা বলতেছি, আর হচ্ছে অন্তঃকর্টেক্স। এই জায়গায় সায়ানো ব্যাকটেরিয়াগুলো অবস্থান করে। এই যে এই যে এইগুলো যেমন সব কাস্পিয়ান ফিতা, এই পিঁপড়ে ক্ষেত্রে যে গঠন তাকেই বলতেছি আমরা এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। এন্ডোডার্মিস অন্তঃত্বক। এই জায়গায় দেখো এই অঞ্চলে একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এই অন্তঃত্বক গুলা কি বলে এই অন্তঃত্বক বা এন্ডোডার্মিস, এই অঞ্চলটি একসারি পিঁপড়াকৃতির প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। একটা সারি অন্তত একটা সারি, এই স্তরে কি কাস্পিয়ান ফিতা থাকে। এই যে আমরা যদি খেয়াল করি দেখো, এই যে পিঁপড়াকৃতির যে গঠনটা, এই পিঁপড়াকৃতির গঠনটা বলে অন্ততক বা এন্ডোডার্মিস। এই জায়গায় কি এগুলো পিঁপড়াকৃতির এখন এই যে দেখো মাঝখানে মাঝখানে যে কালো এগুলো এগুলো কাস্পিয়ান ফিতা। কাস্পিয়ান ফিতা আমরা কাকে বলছিলাম? মূলের অন্তঃকোষীয়, মূলের অন্তঃকোষীয় কোষে, অন্তঃকোষের ভিতরে কোষে কি প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর, এদের যে প্রস্থ এবং পার্শ্বপ্রাচীর সুবিরিন এবং লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার ন্যায় বেষ্টনীর সৃষ্টি করে। এই জায়গায় প্রস্থপ্রাচীরে সুবিরিন এবং লিগনিন জমা হয়ে কি সরু ফিতার ন্যায় বেষ্টনী সৃষ্টি করে, তাকেই বলে আমরা কাস্পিয়ান ফিতা। পেরিসাইকেল এন্ডোডার্মিসের ভিতরের অংশে একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। আমরা একটু পেরিসাইকেলটা যদি এই চিত্রটা খেয়াল করি, এই যে দেখো, এই যে আমার এন্ডোডার্মিস, এরপরে দেখো আর একটা পিঁপড়াকৃতির গঠন আছে একসারি কোষ দিয়ে, তাকে আমরা কি বলতেছি? পরিচক্র। অন্ততকের ঠিক নিচে, অন্ততকের ঠিক নিচে অবস্থিত এক বা একাধিক স্তরে, এই জায়গায় একটা স্তরে বিন্যস্ত পরিচক্রটা। তারপর হচ্ছে তোমার স্টিলি ভাস্কুলার মানে ওরিও ধরনের জাইলাম ডাইআর্ক টাইআর্ক পলিআর্ক এদের জাইলেম এক্সার। জাইলেমের দুই বাহুর মাঝে গুচ্ছাকারে ফ্লোয়েম বিদ্যমান থাকে, কেন্দ্রে মজ্জা উপস্থিত। এখন দেখো এই যে ওরিও ধরনের কেন বললো, এবং ডাইআর্ক টাইআর্ক পলিআর্ক এদের জাইলেম এক্সার। এই যে খেয়াল করো এই চিত্রটা তোমরা একটু খেয়াল করো, এই যে জাইলেমে গুচ্ছ ফ্লোয়েম গুচ্ছ, দেখো অবস্থানটা দেখো, ডাইআর্ক টাইআর্ক, এই বড়টারে বলতেছি আমাকে মেটা, ছোটটা বলছি প্রোটো। অবস্থান ক্লিয়ার। আর এই অঞ্চলটাকে এই পেরিচক্র থেকে এই ভিতরে যে ভাস্কুলার অঞ্চলটা, এই পুরাটাই হচ্ছে আমার কি স্টিলি অঞ্চল। জাইলেমের দুই বাহুর মাঝখানে গুচ্ছা কি ফ্লোয়েম বিদ্যমান, কারণ জাইলেমের অংশ ফ্লোয়েম অংশ, জাইলেম অংশ গুচ্ছাকার অবস্থা, এবং কেন্দ্রে হয়েছে মজ্জা, কেন্দ্রে হয়েছে মজ্জা অবস্থিত। মজ্জা আমরা কাকে বলি? কাণ্ড ও মূলের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ভাস্কুলার টিস্যু দ্বারা পরিবেষ্টিত প্যারেনকাইমার টিস্যু দ্বারা গঠিত অংশটাকে আমাদের মজ্জা। আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায়। থ্যাংক ইউ।